আলেকজান্ডার দ্য গ্রেটকে নিয়ে আজ বিশ্লেষণ করব। পূর্বেও আলেকজান্ডার দ্য গ্রেটকে নিয়ে তার শৈশব, প্রাথমিক জীবনের কিছু রোমাঞ্চকর অধ্যায় আমরা জেনে আসছি। আজ আমরা আরও গভীরে লক্ষ্য করব ইতিহাসের পাতায়। আজকে আমরা খুঁজে বের করব তার নামের আসল রহস্য কী, কেন তাকে তৃতীয় আলেকজান্ডার বলা হয়, দ্য গ্রেট উপাধিটি আসলে কে দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তিনি কি কখনো জনগণের ভোটে রাজা হয়েছেন কিনা। তবে এত বিশাল সাম্রাজ্য, সেনাবাহিনী আসলে তিনি কীভাবে পেলেন, এই ইতিহাসের এই অজানা বা জানা যা বলি না কেন, এই অধ্যায়গুলো আমরা এখন আরও জানতে চেষ্টা করব বা জানব। আসলে এটা খুব সহজ একটা ব্যবস্থা তৃতীয় আলেকজান্ডার বলার কারণ প্রাচীনকালেও রাজাদের নামের সাথে ক্রমিক সংখ্যা যোগ করা হতো। ঠিক আজকের রানী এলিজাবেথ দ্বিতীয় বা রাজা চার্লস তৃতীয় যেমন আমরা বলি। মেসিডোনিয়া রাজবংশে তার আগে আরও দুজন আলেকজান্ডার রাজা হয়েছিলেন। প্রথম আলেকজান্ডার পারস্যের বিরুদ্ধে গ্রিকদের সাহায্য করেছিলেন এবং মেসিডোনিয়াকে অলিম্পিক গেমসে প্রবেশাধিকার দিয়েছিলেন। প্রথম আলেকজান্ডার। দ্বিতীয় আলেকজান্ডার মেসিডোনিয়ার রাজবংশের আরেকজন রাজা, খুব অল্প সময় রাজত্ব করেছিলেন এবং আততায়ীর হাতে তিনি নিহত হন। তাই যখন ফিলিপ দ্বিতীয়র ছেলে সিংহাসনে বসেন, তখন বংশের ধারাবাহিকতা অনুসারে তার অফিসিয়াল নাম হয় আলেকজান্ডার তৃতীয় বা তৃতীয় আলেকজান্ডার। তৃতীয় আলেকজান্ডার হলো তার আইডেন্টিটির অংশ, আর দ্য গ্রেট হলো তার অসাধারণ কৃতিত্বের জন্য পরবর্তী প্রজন্মের দেওয়া সম্মান। আলেকজান্ডার কি মনে হয় যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিলেন না? এই বিষয়টা আসলে সেরকম না, একদমই না। তখনকার দিনে গণতন্ত্র বা নির্বাচনের ধারণাটা এতটা প্রচলিত ছিল না। তার আসল নাম আলেকজান্ড্রোস, গ্রিক ভাষায়, যার অর্থ মানুষের রক্ষাকর্তা। এটা তার বাবা মা শিশুকালেই রেখেছিলেন। তার পদবি ছিল বেসিলিয়াস, যার অর্থ রাজা, অর্থাৎ তিনি ছিলেন মেসিডোনিয়ার রাজা। পারস্য জয় করার পর তিনি নিজেকে শাহানশাহ বা রাজাদের রাজা বলে ঘোষণা করেন। মিশর জয় করার পর মিশরীয়রা তাকে ফারাও উপাধি দেন। একজন রাজা হিসেবে তিনি বিভিন্ন সংস্কৃতির প্রধানের উপাধি গ্রহণ করে নিজেকে সেই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিলেন। এটা তার রাজনৈতিক বুদ্ধিমত্তারই একটা বড় প্রমাণ। দ্য গ্রেট উপাধি আসলে কোথা থেকে আসলো? এরকম যদি একটা খুবই একটা চমকপ্রদ, আলেকজান্ডার নিজে জীবিত অবস্থায় কোনো গ্রেট বলে নিজেকে ডাকেননি। তার মৃত্যুর পরবর্তীতে 150 থেকে 200 বছর পর রোমানরা প্রথম এই উপাধিটি ব্যাপকভাবে ব্যবহার শুরু করে। রোমান নাট্যকার প্লাউতুস তার নাটকে প্রথম আলেকজান্ডার মহান শব্দটি ব্যবহার করেন। রোমান জেনারেলরা যেমন পাম্পেই আলেকজান্ডারকে তাদের আদর্শ মনে করতেন, তাই তারা তাকে দ্য গ্রেট বলে সম্মানিত করেন। এই উপাধি তিনি পেয়েছিলেন কারণ হচ্ছে তিনি কোনো যুদ্ধে হারেননি, বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, গ্রিক সংস্কৃতিকে এশিয়া ও আফ্রিকায় ছড়িয়ে দিয়েছিলেন, যা হেলেনিস্টিক যুগ বা হেলেনিস্টিক সংস্কৃতি বলা হয়। প্রাচ্যে তাকে স্কান্দর বা সিকান্দর বলা হয়। আমাদের উপমহাদেশে এখনও বলা হয় জোজিতা ওহি সিকান্দর। এখান থেকে বোঝা যায় তার বিজয়ী ইমেজ কতটা শক্তিশালী। সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় সেনাবাহিনী আসলে তিনি কিভাবে পেলেন? এটা অনেকের মনে উদয় হয়। আসলে এখানে আসল চমক,
অনেকে ভাবেন হয়তো জনগণ তাকে ভোট দিয়ে রাজা বানিয়েছে, কিন্তু বাস্তবে একদম আলাদা। আলেকজান্ডার জন্মসূত্রে রাজপুত্র ছিলেন। তার বাবা রাজা ফিলিপ দ্বিতীয় ছিলেন একজন দূরদর্শী সামরিক প্রতিভা। ফিলিপ মেসিডোনিয়ার ছোটোখাটো সেনাবাহিনীকে পুরোপুরি বদলে দেন। তিনি আবিষ্কার করেন মেসিডোনিয়ার ফ্যালান্ক্স, লম্বা লম্বা বল্লম নিয়ে সৈন্যদের দেওয়ালের মতো সাজিয়ে যুদ্ধ করার কৌশল। এটা তখনকার পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধ পদ্ধতি ছিল। ফিলিপ পুরো গ্রীসকে জয় করার একটা যৌথ বাহিনীও তৈরি করেন। তার মৃত্যুর পর মাত্র 20 বছরের আলেকজান্ডার সেই তৈরি করা সেনাবাহিনী, গ্রীসের সৈন্য এবং রাজ্যের সম্পদ সবকিছুর উত্তরাধিকার সূত্রে পেয়ে যান। আলেকজান্ডারের সাফল্যের পিছনে সবচেয়ে বড় কৃতিত্ব আসলে তার বাবার। কিন্তু আলেকজান্ডার সেই সেনাবাহিনীকে আরও শক্তিশালী করেছিলেন নিজের সাহস, সামনে থেকে নেতৃত্ব এবং সৈন্যদের সাথে সম্পর্কের কারণে। তিনি লুটের মাল সৈন্যদের মাঝে বিলিয়ে দিতেন, নিজে সামনে যুদ্ধ করতেন। এতে সৈন্যরা তাকে দেবতার মতো ভক্তি করত। আলেকজান্ডার দ্য গ্রেটের সময়কার প্রধান শক্তিশালী রাজ্যগুলো ছিল আলেকজান্ডার বা পরিচিত বড় শক্তিগুলো ছিল পারস্য সাম্রাজ্য বা একেমেনিড সাম্রাজ্য বা পারস্য সাম্রাজ্য। সবচেয়ে বড় শক্তিশালী ইরাক, তুরস্ক, মিশর, সিরিয়া ও মধ্য এশিয়া পর্যন্ত ছিল। আলেকজান্ডার এটি জয় করেন। মেসিডোনিয়ার সাম্রাজ্য আলেকজান্ডারের নিজের রাজ্য, বর্তমান গ্রিস, উত্তর মেসিডোনিয়া। তিনি এটিকে ভারত পর্যন্ত বিস্তৃত বা বড় করেন। মিশর পারস্যের অধীনে ছিল। আলেকজান্ডারটি জয় করেন। ভারত উত্তরে নন্দ সাম্রাজ্য শক্তিশালী ছিল। আলেকজান্ডার সিন্ধু নদ পর্যন্ত এসেছিলেন, কিন্তু পুরো ভারত জয় করতে পারেননি। চীন তখন এক হয়নি। আলেকজান্ডারের সময় যুদ্ধরত অনেক ছোট রাজ্য ছিল। কার্থেজ উত্তর আফ্রিকা ও স্পেনের শক্তিশালী বাণিজ্যিক রাষ্ট্র। প্রধান শত্রু ছিল পারস্য সাম্রাজ্য। আলেকজান্ডার এটি জয় করে বড় হেলেনিস্টিক সাম্রাজ্য গড়ে তোলেন। আরও একটা বিষয় লক্ষ্য করা যায় যে নবী ইসাক আলাইহিসসালামের যুগ প্রায় 1900 খ্রিস্টপূর্ব, আলেকজান্ডার 356 খ্রিস্টপূর্ব, প্রায় 1500 বছরের ব্যবধান। অনেকে বিষয়গুলোকে কাছাকাছি মনে করেন, তাই এই ব্যবধানটা বললাম যে ব্যবধান প্রায় ইসহাক আলাইহিসসালামের যুগ প্রায় এত খ্রিস্টপূর্ব 1900 খ্রিস্টপূর্ব এবং আলেকজান্ডার 356 খ্রিস্টপূর্ব, প্রায় 1500 বছরের ব্যবধান। তাদের মধ্যে আলেকজান্ডারের বংশধারা যদি আমরা সংক্ষেপে আরও বিশ্লেষণ করে, যে আমিনতাস তৃতীয়, তার দাদা রাজত্ব খ্রিস্টপূর্ব 393 থেকে 370 অব্দ দুবার রাজত্ব করেন। তার বাবা ফিলিপ দ্বিতীয়, জন্ম খ্রিস্টপূর্ব 382 খ্রিস্টপূর্ব, রাজত্ব করেন খ্রিস্টপূর্ব 359 থেকে 336 অব্দ পর্যন্ত। মা অলিম্পিয়াস, জন্ম খ্রিস্টপূর্ব আনুমানিক 375, মৃত্যু হচ্ছে খ্রিস্টপূর্ব 316। আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব, জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব 356, রাজত্ব খ্রিস্টপূর্ব 336 থেকে 330 অব্দ পর্যন্ত। আলেকজান্ডারের সন্তান হচ্ছে দুই ছেলে, চতুর্থ আলেকজান্ডার এবং হেরাক্লিস। আলেকজান্ডার এর মা অলিম্পিয়াস আসলে রানী ছিলেন, সহজ কথায় তিনি রানী ছিলেন। অলিম্পিয়াস জন্মসূত্রে ছিলেন এপিরাস
রাজ্যের রাজকন্যা, জন্মসূত্রে এপিরাস রাজ্যের রাজা। তার বাবা ছিলেন সেখানকার রাজা। পরবর্তীতে মেসিডোনিয়ার বিখ্যাত রাজা দ্বিতীয় ফিলিপসের সাথে তার বিয়ে হয়। এই আলেকজান্ডারের মায়ের পরিচয় হচ্ছে এটা। এই বিয়ের পর তিনি মেসিডোনিয়ার রানী হন। তিনি আলেকজান্ডারের মা হিসাবে এবং আলেকজান্ডারের অনুপস্থিতিতে রাজ্যের শাসনকার্যে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। এমন কিছু সময়ের জন্য তিনি অভিভাবক শাসক হিসাবেও রাজ্য চালিয়েছিলেন। তবে তিনি নিজে কখনো সিংহাসনে বসে একক শাসক হিসেবে রাজত্ব করেননি। এটা হচ্ছে আলেকজান্ডার মার কথা বলা। তিনি ছিলেন রাজকন্যা এবং রানী, দুটাই বলা যায়। আলেকজান্ডার সরাসরি রক্তের উত্তরসূরিদের অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। চতুর্থ আলেকজান্ডার এর আসল রানী রেক্সোনার গর্ভজাত বৈধ সন্তান এবং সিংহাসনের প্রধান উত্তরাধিকারী হেরাক্লিস, তিনি ছিলেন আলেকজান্ডারের উপপত্নী বার্সিনের ছেলে। এদের হত্যাকারী ছিলেন ক্যাসান্ডার, যিনি আলেকজান্ডারের পিতার একজন বিশ্বস্ত জেনারেলের ছেলে। এই ক্যাসান্ডার তাদেরকে হত্যা করে। ক্যাসান্ডার ছিল অত্যন্ত বিশ্বস্ত আলেকজান্ডারের পিতার বিশ্বস্ত জেনারেলের ছেলে। আলেকজান্ডারের আকস্মিক মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য ভাগ করার জন্য জেনারেলদের মধ্যে ক্ষমতা লড়াই শুরু হয়। ক্যাসান্ডার নিজেকে মেসিডোনিয়ার একমাত্র রাজা হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন আলেকজান্ডারের ছেলেরা বেঁচে থাকলে ভবিষ্যতে তারা সিংহাসনে দাবি করবে। তাই নিজের ক্ষমতা পাকা করতে খ্রিস্টপূর্ব 309 অব্দে ক্যাসান্ডার মাত্র 14 বছর বয়সী চতুর্থ আলেকজান্ডার এবং তার মা রেক্সিনাকে গোপনে বিষ প্রয়োগে হত্যা করেন। প্রায় একই সময়ে আলেকজান্ডারের অপর ছেলে হেরাক্লিসকেও ক্যাসান্ডারের নির্দেশে হত্যা করা হয়। ফলে তার সরাসরি বংশধারা খ্রিস্টপূর্ব 309 অব্দের মধ্যেই শেষ হয়ে যায়। এই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে পৃথিবীর ইতিহাসের অন্যতম মহান বীর আলেকজান্ডারের সরাসরি বংশধারা চিরতরে শেষ হয়ে যায়। আজকের দিনে আলেকজান্ডারের কোনো নিশ্চিত সরাসরি বংশধর নেই। আসলেও আলেকজান্ডারের উত্থানটা ছিল কোনো আকস্মিক ঘটনা না। এর পিছনে ছিল তার বাবার সামরিক প্রস্তুতি, তার নিজস্ব অসাধারণ নেতৃত্বগুণ এবং সময়ের সুযোগ বলা যায়। দ্য গ্রেট উপাধি তাই শুধু একটা নাম নাই, বরং নাম না, এটা ইতিহাসের এক অমর স্বীকৃতি বলা যায়। আলেকজান্ডার দ্য গ্রেট সম্পর্কে আজ পরিচিত।